এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তুমি অনেক ভালো মিশান। রাত হলে মানুষ মারতে মেতে উঠি, তুমি বলছো আমি ভালো? তুমি তো আর ভালো মানুষকে মারো না। আমি এমন সব মানুষদের মারি, আমি নিজেও জানি না সে ভালো নাকি খারাপ। তাহলে মারো কেন? আমার বাঁচার জন্য মদ দরকার, আর তোমার বাঁচার জন্য একজন মানুষ সরানো দরকার। তাহলে কি হবে? আমি তোমাকে মত দেব, তুমি আমার রাস্তা ক্লিয়ার করবে। মিশান হেসে দিয়ে তমালের পিঠে চাপড় মেরে বলল, ব্রিলিয়ান্ট বয়, সহজে বুঝে গেছো। তুমি সহজে বুঝিয়েছো। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সবার আড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ার মিশনে নামতে হলো মিশানকে। দ্বীপের খালার জন্য বেরোনো ওটা একটু মুশকিল, কারণ ওনার ঘরের দরজাটা খোলা রেখে ঘুমান আর ঘুমের ঘোরেই উঠে হাঁটাচলা করেন। এর জন্য সামনের গেট দিয়ে বের হওয়া সম্ভব না। সব দিক দিয়ে ভেজাল এই মহিলাটা। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে প্রথমে বাড়ির ছাদে গেল। রেলিংয়ের ওপর দিয়ে এমনভাবে ডিজাইন করা যেখানে সহজেই দড়ি বাঁধা যায়। মিশান চিলেকোঠার ঘরটা আস্তে করে খুলে সেখান থেকে একটা মোটা দড়ি বের করল। দরজা আটকে দিয়ে রেলিংয়ের সাথে দড়ি বেঁধে নিল। দড়িটা 1 ফিট দূরত্ব পরপর একটা করে গিট দেওয়া, যাতে উঠতে নামতে সুবিধা হয়। এবার দড়ি বেয়ে মিশান নিচে নেমে আসে। এরপর বাড়ির বাইরে ওয়াল দেগানো পালা। ওয়ালের থেকে 2 ফিট দূরত্বে একটা মেহগনি গাছ। গাছ বেয়ে কিছুটা উপরে উঠে বাদনের মতো ঝুলে পকেট থেকে প্লাস আর একটা কি যেন বের করলো। এগুলো দিয়ে ওয়ালের উপর তার কাটাগুলো খুলে সরিয়ে নিয়ে সেখানে পা রেখে লাফ দিয়ে নেমে গেল। ফেরার সময় আবার সব কিছু আগের মতো সেট করে দড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে চলে যাবে। আসল মিশনে ভালোভাবে সাকসেসফুল হওয়ার পর এবার মিশন সোজা হাঁটতে শুরু করলো। বেশ কিছু দূর হেঁটে যেতে একটা কালো রঙের গাড়ি দেখতে পেল, যেটার ভেতরে তীব্র মিশনের জন্য অপেক্ষা করছে। এটা তীব্রর অফিসিয়াল কার না, অন্য একটা প্রাইভেট কার। মিশন এসে সোজা গাড়িতে উঠে বসল। জীবনে একটা দুঃখ কখনোই নিরাময় হবে না। আজ অবধি টাইমলি এন্ট্রি দেখলাম না। স্যার, আপনার মতো যখন তখন হন হন করে বাড়ি থেকে বের হতে পারি না, আমার লুকিয়ে বের হতে হয়। আপনার মতো সুযোগ সুবিধা হলে আমি আপনার আগেই জায়গা মতো উপস্থিত হতাম। সমন ঘিও জুটবে না, রাধাও আর নাচবে না। মিশান নজর বাঁকিয়ে তীব্রের দিকে তাকিয়ে মনে মনে গালি দিল। হাই স্পিডে গাড়ি চালিয়ে গাড়িটা একটা এলাকার ভেতর প্রবেশ করালো। এলাকাটা সম্পূর্ণ আবাসিক এলাকা। কনস্ট্রাকশনের কাজ চলছে এরকম একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামিয়ে দুজনে উপরে উঠল। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দুজনের একটা বাড়ি পর্যবেক্ষণ করছে। স্যার, বাড়িটা দেখেছেন কিরকম হাইফাই, পুরো রাজপ্রাসাদ। এই বাড়িতে 1 কাপ চা খাওয়ার জন্য হলেও তো যেতে হবে স্যার, কি বলেন? আমরা গরিব মানুষ, বাড়ির ত্রিসীমানায় যেতে পারবো না তো। চা। ওটা কার বাড়ি স্যার? আমার এক্স গার্লফ্রেন্ডের। এক্স কি ব্রহ্মাণ্ডে আছে নাকি গেছে? দূরবীক্ষণে চোখ রেখে বিরক্তি নিয়ে তীব্র উত্তর দিল। মুখটা একটু অফ রাখতো মিশান। মিশান চুপ করল। এবার চোখ থেকে দূরবীন সরিয়ে বলল, ওখানকার সিকিউরিটি কেমন দেখবি? দেখান। তীব্র হাতে হ্যান্ড গ্লাভস পরে পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলো, যেটার ভেতর ছোট্ট তীরের মতো একটা বন্দুকের মতো বস্তু। বন্দুকের মতো বস্তুটার মুখে ছোট্ট তীর লাগিয়ে ওই বাড়ির দিকে টার্গেট করে শুট করলো। তীরটা দ্রুত বেগে বাড়িটার দিকে যায়। বাড়ির সীমানার মধ্যে যেতে না যেতে অনেক জোরালো আওয়াজের সাইরেন বেজে ওঠে। মিশান তীব্র এত দূরে থাকার পরেও এই আওয়াজ শুনতে পারছে, এমনভাবে যে কানে বিচ্ছে। এবার ভাগো, না হলে মারা পড়বো। কথাটা শেষ করতে না করতেই মিশানের হাত ধরে দুজনে দ্রুত গতিতে নিচের দিকে নেমে গাড়িতে উঠে হাই স্পিডে চালিয়ে এলাকা ছাড়ল। অনেকটা দূরে যাওয়ার পর তীব্র গাড়ি থামালো। মিশান বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, স্যার, অমন কেন হলো? ওই বাড়িতে এক বিন্দু হাওয়া প্রবেশ করলেও সেটা ওখানকার মানুষ জানে। এতটা সিকিউরিটি দেয়া। এত কঠিন সিকিউরিটি? ভাবো একবার, ওই বাড়ির মালিক বের হয় কতটা সিকিউরিটি নিয়ে।
স্যার ভাবতে পারছি না। ভাবতে হবে মিশান, সময় নিয়ে হলে ভাবতে হবে। আমিও ভাবছি, তুমিও ভাবো। ভাবতে ভাবতে আজকে আমি এই এক্সপেরিমেন্টটা করলাম। এত কিছু কেন করছি স্যার? ওকে মারতে। স্যার এটাতে আমার অনেক লাইফ রিস্ক আছে, এটা পারবো না স্যার। এটা তুমি মারবে না, আমি মারবো। তুমি জাস্ট আমার সঙ্গ দেবে, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য তোমার সাথে থাকতে হবে। মিশান মুখ বাঁকিয়ে বলল। আমার বইয়ে গেছে। তীব্র চোখ গরম করে মিশানের গলা চেপে ধরতে আসে। তার আগেই মিশান তীব্রর হাতে কামড় দিয়ে দেয়। আউচ! এইভাবে কামড় দেয় কেউ? ভেদব! এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলে কেউ? ভদ্রলোক। রাগ দেখিয়ে মিশান অন্যদিকে ঘুরে বসে রইল। তীব্র নিজের হাত মালিশ করছে। মিশান এক নজরে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরের দিকে কিছু একটা দেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে মিশান ফিসফিস করে বলল। স্যার। তীব্র ধমকের স্বরে উত্তর দিল। কি হয়েছে? এত রাতে মাঝ রাস্তায় একটা গাড়ি থেমে আছে, আবার কেমন কেমন যেন নড়াচড়াও করছে। স্যার কারো আত্মা না তো আবার? আচ্ছা এই রোডে কি কোনো মার্ডার করেছি? কোথায় গাড়ি? মিশান আঙুল দিয়ে বাইরের দিকে দেখালো। তীব্র মিশানকে ডিঙিয়ে বাইরের দিকে তাকালো। অনেকটা দূরে একটা গাড়ি। গাড়ির সিচুয়েশন দেখে বুঝতে পারল পরিস্থিতি। আত্মা না কারো, মানুষই আছে। কিন্তু ওইভাবে নড়ছে কেন? চলে না গিয়ে দেখে আসবো। ওখানে গিয়ে কেন দেখে আসতে হবে? এখান থেকে দেখো। মিশান তীব্রের মুখের দিকে তাকালো। ও হ্যাঁ, আমাদের তো দূরবীন আছে, দূরবীনটা দিন তো স্যার। অন্যের কাজে আড়ি পাতবে অবশেষে। আড়ি পাতবো মানে কি? হতে পারে কেউ আমাদের অ্যাটাক করার জন্য ওখানে গাড়ি থামিয়ে ফাঁদ পাচ্ছে। আমাদের অ্যাটাক করবে না, ওরা নিজেরাই অ্যাটাক করছে। মিশান ভ্রুকুসকে বলল। কি বলছেন আপনার? একটা কথাও আমার মাথায় ঢুকছে না। তোমার জামা কাপড় খুলো, তারপর সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি। দেখবে, বুঝবে, ফিল করবে। তীব্র সিগারেট ধরাতে ধরাতে উত্তর দিল। বাঁকা করে হলেও মিশানের মাথায় তীব্রের কথাটা ঢুকে গেল। কয়েক সেকেন্ডের ফ্ল্যাশব্যাক মনে পড়ল। এটা পিকে সিনেমার ডান্সিং কারের রিয়েল ভার্সন চলছে এখানে। ব্যাপারটাতে মিশান লজ্জা না পেয়ে রেগে গেল তীব্রের লাস্ট কথা শুনে। দাঁত কিরমির করে নাক ফুলিয়ে বলল। বিএনসিডি। তীব্র চোখ রাঙিয়ে বলল। কি বলি রে তুই? মিশান তুচ্ছ হাসি দিয়ে বলল। বাংলা ন্যাশনাল ক্যাডেটময় দেশ। আমাকে কি তোর মতো ছ্যাঁচড়া মনে হয়? তাহলে তো স্যার ঘটনা অন্যরকম। আপনি না হলেও আপনার মা তো, তাই না? তীব্র হাতের সিগারেট ফেলে দিয়ে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল। তুই গাড়ি থেকে বের হয়ে যা। স্যার কি বলেন? আপনার মেন্টাল সাপোর্ট দিব কিভাবে তাহলে? তোর মেন্টাল সাপোর্টের 14 গোষ্ঠী। যা। মিশান চোখ গরম করে সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যাবে এমন সময় তীব্র গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়ালো। মিশান কিছু বলার আগেই তীব্র বলল। রাগ করিস না, মেন্টাল সাপোর্ট দে। পেছনের সিটে দেখ মদের বোতল আছে, খা আর মেন্টাল সাপোর্ট দে। এটা ঘুষখোর। আবার শুরু করলি? রেগে গেলেই এখন লস। মিশানের কাছে টাকাও নেই, তাই রাগটাকে আশ্রয় না দিয়ে বোতল হাতে তুলে নেয়াই বেটার। তীব্রর সাথে আর কোনো তাতলামোতে না জড়িয়ে চুপচাপ বোতলটাই তুলে নিল হাতে। এখন তাতলামো করে বোতলও যাবে, মান সম্মানও যাবে। মাঝে মাঝে খারাপ থেকেও ভালো কিছু হয়, তাই না স্যার? কি খারাপ থেকে কি ভালো হলো শুনি? এই যে আপনি আমায় বিয়ে করেছেন, এটা খারাপ, কিন্তু বিয়ে হওয়ার সুবাদে আমি বেকার হওয়া সত্ত্বেও আমার পেট খালি থাকে না। আপনার ঘুষের টাকার ভাগ বসিয়ে দিব্যি ভালো দিনকাল যাচ্ছে আমার। তুমি কি কখনো আমায় ঘুষ নিতে দেখছো? পুলিশ মানেই ঘুষখোর, বিশেষ করে আপনার মতো উপর কর্মকর্তারা। বড় বড় ক্রাইম চাপা দিয়ে রাখে মোটা অঙ্কের টাকার প্রলেপে। তুমি কি জানো, কোনো কিছু নিজের চোখে না দেখে শুধুমাত্র ধারণা করে বলাটাও অপরাধ? জানি, কিন্তু আজ অব্দি এর কোনো নীতি প্রয়োগ হয়নি। যেদিন হবে সেদিন অফ যাব, প্রমিস। সেটাই সমস্যা। আমাদের দেশের সব কিছুরই নীতিমালা আছে, কিন্তু নীতি প্রয়োগটা নেই। স্যার। মিশান আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। আপনি সত্যি ঘুষ খান না? সেটা তুমি জেনে কি করবে? আপনার কথা শুনে মনে হয় ঘুষ খান না, কিন্তু আপনার ব্যবহার চালচলন দেখে মনে হয় যারা ঘুষ দেয় তারাও আপনাকে মনে মনে গালি দিয়ে যায়। এতটাই কসাই আপনি। তীব্র মিশানের কথা শুনে তুচ্ছাত্মক হাসি দেয়। হাসলেন স্যার?
তোমার মুরগিটার খবর কি? ওটা জবাই দিচ্ছ কবে? দেব ঝোঁক বুঝে কয়টা দিন দাপাদাপি খেয়ে চিল করার সময় দিয়েছি তো। কত মায়া দয়া তোমার। এবার ভাবছি কি স্যার জানেন, বাকিগুলোকে হরর স্টাইলে মারবো। যেভাবে মেরে খুশি, তবে কয়েকটা দিন লেট করেই মারা ভালো। এসবিতে খোঁজ নিয়েছিলাম, ওরা এখনও খুঁজেই চলছে তোমাকে। একটু শান্ত হোক ওরা, তখন আবার নতুন করে তাণ্ডব শুরু করে দেবে। আপনি মুখ না খুললে একটা পিঁপড়াও আমার খোঁজ জানবে না। সমস্যা যত আপনাকে নিয়েই, কখন কোন ট্র্যাপে ফেলে দেন আমায়। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, তোমার সব কুকীর্তির সাক্ষী আমি। আপনি না, আপনার মোবাইল। হ্যাঁ, কি হলো? মিশান মুখ ভেঙে অন্যদিকে ঘুরে রইল। এক বোতল প্রায় শেষ, 1.5 বোতল মিশান ভালোভাবে সই নিতে পারে। 2 বোতল খেলে স্বাভাবিক অবস্থায় থাকে না, 80% নেশা ঝুঁকে মাতাল হয়ে যায়, আর এর বেশি খেলেই বমি শুরু করে দেয়। অবশ্য তীব্র আজ 2 বোতলই এনেছে, আর মিশান সামনে যতগুলো পায় সবগুলোই খেয়ে ফেলে। এখন যদি মিশানের মাথায় বন্দুক ধরেও বলা হয় আর খাওয়া যাবে না, মিশান শুনবে না। 1 বোতল শেষ দিয়ে 2 নাম্বারটা হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হালকা একটু মাতাল মাতাল ভাব এসেছে কণ্ঠস্বরে। স্যার, বলো। আপনার রহস্যটা আমার অজানাই রয়ে গেল স্যার। কেবল আপনার নাম আর পেশা ছাড়া আর কিচ্ছু জানতে পারলাম না। আপনার পরিবার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কিচ্ছু জানা নেই আমার। আমার প্রশ্ন হলো, বিয়ে যখন করেছেনই তাহলে আপনার বাড়িতে কেন একবার আমায় নিয়ে যাননি? এটাও না হয় বাদ দিলাম, আপনার বাবা মা ভাই বোন যারা আছে তাদের সামনেও তো কখন নেননি আমায়। এসবের পেছনে কি কারণ? আর আমায় বিয়ে করার পেছনে কি কারণ? কোন উত্তর আগে চাও? সবগুলোই। আমার ফ্যামিলির সামনে যাওয়ার যদি ইচ্ছে থাকে তোমার, তবে সেই ইচ্ছে মেরে ফেলো। এটা কখনোই পূরণ হবে না, আর আমার বাড়িতে তো কখনোই না। আর লাস্ট প্রশ্নের উত্তর হলো, তোমাকে বিয়ে করার এক্স্যাক্ট কারণটা কখনোই বলবো না। তুমি ধরে নাও তোমাকে নিজের কাজে ব্যবহার করার জন্যই বিয়েটা করেছি। মিশান আর কোনো কথা না বলে চুপচাপ রইল। একটু একটু করে নেশা ধরছে, 2য় বোতলও খালি হওয়ার পথে। মাঝে মাঝে 2-একটা উল্টোপাল্টা কথা বলছে, আবার একাই থেমে যাচ্ছে। মিশানের অবস্থা দেখে বোঝা গেল ওর আজ আর বাড়ি ফেরা হবে না। মিশানকে নিয়ে সেই বাড়িটাতেই গেল, যেটা মিশানের সিক্রেট বাড়ি। ওই বাড়িটাতে তীব্রই থাকার ব্যবস্থা করে দিয়েছে। জনশূন্য এলাকাতে এমন ভুতুড়ে বাড়িতে কেউ হরর ফিল্মও করতে আসবে না। তবে বাইরে থেকে দেখে কেউ আন্দাজ করতে পারবে না এই দোতলার ফ্ল্যাটটার ভেতরে এমন ফিটফাট চাকচিক্য। দীপের ফোনে তীব্র একটা মেসেজ দিয়ে রাখলো, মিশান আজ ফিরতে পারবে না, না হলে দীপ আবার এই রাতেই মিশানকে খুঁজতে বেরিয়ে পড়বে। ফ্ল্যাটটার নিচতলাতে কেউ থাকে না, দরজাগুলো তালা মারা, দোতলাতেই থাকে ওরা। বাড়ির সামনে গাড়ি থামিয়ে মিশানকে ধরে নিয়ে উপরে গেল। কোলে তুলে নিতে চাইলে মিশান ওঠে না। ভেতরে ঢুকে বিছানায় গা ছেড়ে দিল। শীতটা প্রচণ্ড রকম পড়েছে। 2 ঘরে মাত্র 2টো কম্বলই আছে। তীব্র দুটোই এক করে মিশানকে গায়ে দিয়ে দিল। মিশান কম্বল জড়িয়ে আয়েশের ঘুম দিল। মিশানকে রেখে চলে যাওয়ার জন্য বের হতে নিয়েও কি মনে করে যেন বের হলো না। এরকম পরিস্থিতিতে প্রতিবারই মিশানকে এ বাড়িতে রেখে তীব্র চলে যায়, কিন্তু আজ যেতে মন টানছে না। পকেট থেকে মোবাইল বের করে তীব্র ওর মাকে কল দিল। ওর মায়ের বাজে স্বভাব, তীব্র বাড়ি না ফেরা অবধি না ঘুমিয়ে অপেক্ষা করে। তীব্র ফোন দিতেই ওর মা রিসিভ করল। হ্যাঁ বাবু, কখন ফিরবি? আমি আজকে ফিরবো না, তুমি অপেক্ষা করো না। কেন বাবু, কোথায় তুই? তীব্র বিরক্তি নিয়ে বলে উঠল, ওপস মা, আবার বাবু বাবু করছো কেন? বড় হয়ে গেছি আমি, কতবার মনে করিয়ে দেব? অভ্যাস তো চেঞ্জ হচ্ছিল ভালোই, আবার কেন শুরু করলে? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। এত কি খেয়াল থাকে? আমি বলছি তো, অভ্যাস বদলাতে সময় লাগবে। তীব্র নরম স্বরে বলল, আমি আমার এক বন্ধুর বাড়িতে এসেছি, এখানেই থেকে যাবো আজকে। কোন বন্ধু বাবা? ঢাকার বাইরে কি? আমার জানা মতে তোর সব বন্ধুই তো প্রায় ঢাকার বাইরেই। মা, আমার কোনো বন্ধুই না, আমি একটা বিয়ে করেছি তো, সেই বউয়ের সাথে আছি। তীব্রের মা মৃদু হেসে বলল, তাহলে ঠিক আছে, বৌমা থাকলে কোনো চিন্তাই নেই। তা বাবা, শ্বশুর বাড়িটা কোথায় তোর? আর বউ দেখতে কেমন? মা, আমার একদম ইয়ার্কি আসছে না, ফোনটা রেখে ঘুমিয়ে পড়ো। আর আমার ঘুম পাচ্ছে খুব, ঘুমাবো। ফোনটা কান থেকে সরিয়ে কল কেটে দিল।
এবার মিশান যে ঘরে শুয়ে আছে সেখানে গেল। মিশানের সামনে দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বহুদিন পর আজ খুব ঘুম পাচ্ছে। তবে অবাক করা বিষয় হলো বিনা ওষুধে আমার ঘুম পাচ্ছে। এতটা ঘুম পাচ্ছে যে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না। এমনিতেও রাত শেষ দিকেই, এখানে থেকে গেলেও মন্দ হয় না। সরি রে সেন্টি, তোর পাশে এখন ঘুমাতে হবে। প্রচুর শীত পড়েছে, এই শীতে কম্বল ছাড়া ঘুমানো যাবে না। বাধ্য হয়ে তোর পাশেই এখন জায়গা নিতে হবে। তবে ভয় লাগছে, আজ অবধি কোনো মেয়ের পাশে শুয়ে রাত কাটায়নি। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুভরাত্রি। কথাগুলো বলেই গায়ে থেকে ব্লেজার শার্ট সব খুলে দুরুম করে বিছানায় শুয়ে পড়ল। শীত বা গরম যেটাই থাকুক, জামা গায়ে দিয়ে তীব্রের ঘুম আসে না। ওর মধ্যে খালি গায়ে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমোলেও মজা। কম্বলের ভিতরে ঢুকে মিশানের গা ঘেঁষে শুয়ে রইল। তীব্রের হাত দুটো প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে, তাই কিছুটা সুযোগের সদ্ব্যবহার করল। প্রথমে ঠান্ডা হাত দুটো মিশানের পেটের উপর রাখতে চাইল, কিন্তু পরে ভাবল এটা বাড়াবাড়ি হয়ে যাবে। এরপর আস্তে করে মিশানকে জড়িয়ে ধরার চেষ্টা করল। মিশান তো ঘুমই বিভোর, তাই কোনো সমস্যার সম্মুখীন হতে হলো না। কোনো রকম ঝামেলা ছাড়াই মিশানকে জড়িয়ে ধরতে সক্ষম হলো। কথায় আছে, বসতে দিলে মানুষ শুতে চায়। তীব্রর হয়েছে সেই অবস্থা। একে তো মিশানকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন মিশান একটা কোলবালিশ। তার মাঝে মিশানকে জড়িয়ে ধরার সুবাদে কর্তৃত্ব স্বরূপ কপালে একটা চুমু খেয়ে দিল। আগে যদি জানতাম বউকে জড়িয়ে ধরে ঘুমাতে এত মজা, এত ভালো লাগার, বিয়েটা না আরো 10 বছর আগেই করতাম। বউ তো নয়, পুরো শরীর গরমের হিটার। গা গরম হতেই চোখ বন্ধ করতেই ঘুমিয়ে বিহব্বল। ভোরবেলা ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে দীপ দৌড়ে ছাদে যায়। মিশান যে দড়ি বেঁধে রেখেছে রেলিংয়ে, সেটা সরাতে মিশান যেহেতু ফিরতে পারেনি, সেহেতু দীপেরই দায়িত্ব সবকিছু আগের মতো গুছিয়ে সেট করে রাখা। 7টার দিকে দীপের বাবা উঠে চা খেতে খেতে যখন ওদের এক্সারসাইজ করতে যাওয়ার জন্য ডেকে পাঠায়, তখন দীপ তাফসিন বেরিয়ে আসে। মিশানকে মিসিং দেখে দীপের বাবা জিজ্ঞেস করে, মিশান কোথায়? দীপ কনফিডেন্সের সাথে উত্তর দেয়, বাবা, মিশন ঘুম থেকে উঠেছে সেই ভোর 6টায়। আমাকে বলল ওর মাথা খুব যন্ত্রণা করছে, বাইরে দিয়ে হাঁটলে হয়তো ভালো লাগবে, সেজন্য ও আগেই বেরিয়ে গেছে। এতক্ষণে হয়তো ও রমনা সারিয়ে গেছে হাঁটতে হাঁটতে। মাথা কি খুব যন্ত্রণা করছিল? পেইন কিলার খাইয়ে দিবে না? এভাবে এই অবস্থায় একা ছাড়া ঠিক হয়েছে? বাবা, ও পেন কিলার খেয়ে নিয়েছে, তারপরে বলল ভালো লাগছে না, বাইরে দিয়ে হেঁটে আসবো। আমি ভাবলাম সকালবেলা পরিবেশ, এখন হাঁটলেও মন দিল হালকা লাগবে, তাই বাধা দিলাম না। তুমিও যেতে ওর সাথে? ওকে কাউকে সাথে নেওয়ার? ঠিক আছে, চলো তাহলে। দীপের উত্তরে সন্দেহজনক কিছু না পেয়ে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে নেয়। সকালবেলা যখন স্বাভাবিক নিয়মে ঘুম ভেঙে যায়, নিজের সাথে ভারী কোনো বস্তুর লেগে থাকার অনুভব করল। মনে হচ্ছে একটা পাথরের খাম্বার সাথে বেঁধে রাখা হয়েছে। নিজের ইচ্ছে মতো নড়াচড়া করতে পারছে না। মিটমিট করে মিশান চোখ খুলে তাকালো। ভালো মতো ঘুম সরে যাওয়ার পর বুঝতে পারল কেউ ওকে চাপটে জড়িয়ে ধরে নিজের সাথে চাপা দিয়ে রেখেছে। হাত কোটোপথে কম্বলের ভেতর থেকে বের করে। মুখের উপর থেকে কম্বল সরাতেই তীব্রর মুখও বেরিয়ে এলো। নিজের সাথে এভাবে তীব্রকে জড়িয়ে থাকতে দেখে মিশান কত অ্যাঙ্গেলে ফাটবে বুঝতে পারছে না। নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে তীব্রকে ধাক্কা মারল। মিশানের ধাক্কা খেয়ে তীব্রর ঘুম ভেঙে যায়। মিশানের মুখের দিকে তাকিয়ে দেখে মিশানের চেহারা থেকে রাগের আগুনের তাপ বেরিয়ে আসে। শুকনো মরিচের মতো লাল হয়ে আছে ওর চেহারা। তীব্রকে কিছু বলবে তার আগে খেয়াল করলো তীব্রের গায়ে জামা নেই, শুধু প্যান্টটা পরা। মিশান নিজের গায়ের দিকে তাকালো, নিজের জামা কাপড় ঠিক দেখতে পাচ্ছে। আবার পরিস্থিতি দেখে মিশান ঘাবড়ে গেল। মিশান উচ্চস্বরে বলে উঠল, এই সত্যি করে বলেন তো কি করছেন আমার সাথে? আমি তো কিছু করিনি। তাহলে আপনার গায়ের জামা কোথায়? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়েছিলেন কেন আপনি? সোজা উত্তর না দিয়ে তীব্র পেঁচিয়ে উত্তর দিল মিশানকে উত্তেজিত করার লক্ষ্যে। তুমি তো খুলে দিলে রাতে, আমি তো ইচ্ছা করে খুলিনি। আমি খুলে দিয়েছি? ফাজলামো পেয়েছেন? আমার কাজ নেই খেয়ে দিয়ে। সত্যি করে বলেন বলছি, নাহলে একদম গলা টিপে মেরে ফেলবো। আমার কিছু মনে নাই তো, রাতে আমিও মদ খেয়েছিলাম তোমার সাথে। আমি ইচ্ছা করে খাইনি, তুমিই জোর করে খাইয়েছ। তারপর কি হয়েছে জানি না তো, আমি যে কিছু করি না এটা শিওর।
আপনাকে দিয়ে বিশ্বাস নেই, পিল খেতে হবে আমার অসভ্য লোক। আপনি আমার আমার সাথে এখানে থেকে গেছেন কেন? আপনি আপনি ইচ্ছে করে এখানে ছিলেন তাই না? আপনার বদ উদ্দেশ্য যে আগে থেকেই ছিল আমি বুঝতে পারছি। এত বড় সর্বনাশ করে দিলেন আমার। মানুষ এতটা নিমক হারাম হয়, ক্রিমিনাল হতে পারে, জানা ছিল না আমার। কথাগুলো বলতে বলতে মিশান কেঁদে দিল। আরে কাঁদছিস কেন তুই? কিচ্ছু হয় না আমাদের মধ্যে। অনেক শীত লাগছিল তাই জড়িয়ে ধরে শুয়েছিলাম, এর বেশি কিছু হয়নি, আমার স্পষ্ট মনে আছে। তাহলে আপনার গায়ের জামা কোথায়? আরে আমি জামা গায়ে দিয়ে ঘুমাইতে পারি না। মিশান কান্নার বেগ বাড়িয়ে দিয়ে বলল, না, আমি বিশ্বাস করি না। আপনি কেন এমন করলেন স্যার? বিয়ে করেছেন বলে আমায় কিনে নিয়েছেন আপনি। আমি বা কি করে সবটা মেনে নিলাম? কাল মদের বোতলে কি মিশিয়েছিলেন আপনি বলেন? যার জন্য আমি কিছু টের পাইনি। তীব্র উঠে বসে ধমক দিয়ে বলল, মিশান কান্না থামা বলছি, কান্না থামা। মিশান কান্না থামালো। তীব্র নরম স্বরে বলল, তোমার শরীর কি ব্যথা করছে? মিশান চোখ মুছতে মুছতে বলল, শরীর? বিছানা থেকে উঠে একটু হাঁটো, দেখো শরীর ব্যথা করছে কিনা। মিশান বিছানা ছেড়ে উঠিয়ে নড়ে চড়ে বলল, না তো। মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখো মুখে বা গায়ে কোনো লাল কালো খয়েরি কোনো দাগ আছে কিনা। তীব্রের কথা মতো মোবাইল নিয়ে দেখল, কোথাও কোনো দাগ নেই। এবার আমার কাছে এসে দেখো আমার গায়ে কোনো আঁচড় খামচির দাগ আছে কিনা। মিশান তীব্রের পুরো শরীর ভালো মতো দেখে বলল, না তো। ওকে ফাইন, নাও আনসার ইজ ক্লিয়ার। তোমার আমার মাঝে কিছুই হয় নাই। তারপরও যদি বিশ্বাস না হয় তাহলে দেখো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আমার এরকম কোনো প্রমাণ চাই যে বুঝো না কিছু হলে অফকোর্স এমন কিছু হতো, এইটুকু জ্ঞান তো আছে নিশ্চয়ই। তাহলে আপনি আমার সাথে এক বিছানায় আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন কেন? আমার সাথে ঘুমানোটা তোমার সমস্যা, আমার সমস্যা না। আমার ইচ্ছে হয়েছে, শীত করছে তাই শুইছি এভাবে। মিশান চোখ বড় বড় করে তাকিয়ে নজর সরিয়ে নিল। একটা বক্স থেকে জামা বের করে বাথরুমে ঢুকে গেল। সোজা কথা গা জ্বলছে মিশানের। গোসল দিয়ে মাথার চুল মুছতে মুছতে বের হয়। তীব্র মিশানের দিকে তাকিয়ে ডেভিল ইসমাইল দিয়ে বলে, সেন্টি। মিশান গম্ভীর স্বরে উত্তর দিল, বলেন। মনে কখনো প্রশ্ন জাগে না অন্য দেশ থেকে বাংলাদেশে কি করে এলে? মিশান তীব্রের কথা শুনে রড হয়ে গেল। তীব্রের মুখের দিকে তাকিয়ে রইল। মিশানের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। তীব্র এক নজর মিশানের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। কে আপনি? কি করে জানেন এত সব? আমার সম্পর্কিত কোনো খবরটা আপনার অজানা আছে বলেন? কতদিন পিছু লেগেছিলেন আমার এসব কিছু জানতে? সত্য কখনো চাপা থাকে না মিশান, কোনো না কোনোভাবে বেরিয়ে আসেই। এই সত্যিটা আমার মামা মিমি ছাড়া আর কেউ জানে না। সবাই জানে আমাকে আর নিশানকে তারা নিজেদের মেয়ের মতো লালন পালন করেন। সবাই এটাই জানে আমরা মামার বোনের মেয়ে। তোমার সব কিছুই মনে থাকে, খামোখা মনে না রাখার ভান করো। আমার ধারণা এবং জানা মতে তোমার জ্ঞান হয়েছে পর থেকেই তোমার জীবন সংক্রান্ত সমস্ত কিছু তোমার মনে আছে। ভুল স্যার, আপনার ধারণা ভুল। আমি চাইলে একটা জিনিস স্পষ্ট মনে রাখতে পারি, কিন্তু সব কিছু না। যত বেশি কন্টেন্ট আমি মাথায় বহন করব, আমার চাপ ততই বেড়ে যায়। সেজন্যই আমি সবটা ভুলে যাই, আমার কিছুই মনে থাকে না। আমি নির্বোধ না। যাই হোক, তোমাকে দেখে কি মনে হয় জানো? কি? তোমার চেহারাতে পাকিস্তানি একটা ছাপ আছে। আমি এত সুন্দর? আমি কখন বললাম তুই সুন্দর? বলেছি তোকে দেখতে পাকিস্তানিদের মতো। একটা বার বলছি যে তুই সুন্দর। বেড়ালের মতো নীল চোখ, দেখতে খুবই জঘন্য লাগে। পুরো চেহারাটা নষ্ট করে দিছে তোর বেড়াল চোখ দুইটা। আর আপনার চোখ বাদুরের মতো, জানেন, খুব সুন্দর লাগে। শুধু বাদুরের মতো ঝুলে থাকে না বলেই আপনাকে পুরোটা বাদুর লাগে না। কথাগুলো বলেই মিশান তীব্রের সামনে থেকে চলে গেল। তীব্র আরও কিছু বলতে চেয়েছিল মিশানকে, কিন্তু মিশান কোনো স্পেস না দিয়েই চলে যায়। তীব্র সামনে থেকে চলে যাওয়ার কারণ মিশানের রাগ না, এক টুকরো অতীত মিশানকে মনে করিয়ে দেয়ার দায়ে সরে গেল। কান্না পাচ্ছে না, বুক খুব কাঁপছে অতীতটা মনে করে। যন্ত্রণা চেপে মনে মনে বলতে লাগলো, আপনি ঠিকই বলেছেন স্যার, আমি সত্যি কিছু ভুলতে পারি না। কিছু কিছু জিনিস আমি হাজার চাইলেও ভুলতে পারি না। আমার অতীত পুরোটা মনে আছে। আমার 5 বছর 8 মাস 17 দিন বয়সী জীবন হঠাৎ করেই বদলে যাওয়ার পুরোটা চ্যাপ্টারই মনে আছে আমার। তবে আমি আমার অতীত বুঝতে পারি না।
সব মনে থাকলেও আমার অতীত বুঝতে পারি না আমি। যদি কেউ আমাকে আমার অতীতের সারমর্মটা বুঝিয়ে দিত, তাও হয়তো কিছুটা শান্ত হতো আমার জীবন। সেই সূত্রে আমার সত্যি কিচ্ছু মনে নেই। একটা অন্ধকার গভীর রাত, রাস্তায় শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছে। একজন যুবতী নারী কোলে একটা ছোট্ট বাচ্চা আর আরেক হাতে একটা 5-6 বছর বয়সী মেয়েকে নিয়ে খুব জোরে দৌড়াচ্ছে। অনেকক্ষণ দৌড়ানোর পর একটা জায়গায় থেমে যুবতী নারীটি তার ছোট্ট মেয়েকে বলল, मिशन बेटी, मम्मा का बात की ध्यान रखना। किसी तेरी का वादा तो ना जाए। आज सुबह में मैंने क्या कहा था, तुमको वादा हो ना बेटा? हाँ मम्मा, मुझे सब कुछ याद है। मुझे निशान को बहुत सारा प्यार देना है। निशान को कभी भी तुम्हारा कमी महसूस नहीं होने देंगे। जब तक तुम लौट ना हो तब तक निशान को अपने साथ संभाल के रखना है। उसको कभी दुख नहीं पहुंचाने देंगे। बेटा, अपना आँख बंद कर लो जरा। अपना बहन को संभाल के रखना। जब तक मैंने नहीं आती हूँ अब तक किसी को नहीं बताना तुम्हारा घर का। लेकिन मम्मा, तुम कहाँ जाओगी? कब लौटाओगी? कहीं ने जाना मुझे बेटा। मैंने कहा तुम अपना आँख बंद कर लो। आँख खुल के जब देखिए मैंने तुम दुनिया की साथ नहीं। आप घबराना मत जाओ, ठीक है ना बेटा? ठीक है मम्मा, लेकिन मुझे बहुत डर लग रहा है। तुम क्या समझना चाहो? मुझे कुछ नहीं समझ आ रहा है। ये तो बताओ, हम अभी तक कहाँ हो? हम इतना छूट छूट के यहाँ क्यों आए? मिशन, मम्मा का पास ज़्यादा वादा नहीं हो। तुम जल्द से अपना आँख बंद कर लो। जब शोभा होगी तब तुमको सब कुछ अपने आप समझाना। अगर मुझे नींद नहीं आए तो मैंने क्यों आँख बंद करके रखो मम्मा? নিশানকে নিয়ে একটা জায়গায় বসিয়ে নিশানকে ওর কোলে দিয়ে ব্যাগ থেকে একটা স্প্রে আর রুমাল বের করে। রুমালে স্প্রে করে চোখ ভরা পানি নিয়ে বলে, ये खुदा मेरी दोनों बेटी को रक्षा करना। अपना हेफाजत में रखना मेरी दो बेटी को। কাঁদতে কাঁদতে রুমালটা মিশানের নাকে চেপে ধরে আর মিশান জ্ঞান হারা হয়ে যায়। জ্ঞান যখন ফিরে আসে মিশানের, নিজেকে তখন একটা ছোট্ট বদ্ধ জায়গায় দেখতে পায়। ভেতরটাতে পুরো অন্ধকার, কোথায় আছে কিচ্ছু বুঝতে পারছে না। মনে হচ্ছে একটা ছোট্ট বক্সের ভেতর বন্দি আছে। এমন সময় মিশানের গায়ের সাথে লাগানো বেবি ক্যারিয়ার থেকে চিৎকার শুরু করে নিশান। ছোট্ট কয়েক মাসের বাচ্চা, এভাবে অন্ধকার দেখলে কাঁদবে, এটাই স্বাভাবিক। এইটুকু ছোট্ট মিশান আরেকটা ছোট্ট বাচ্চাকে কিভাবে কন্ট্রোল করবে? বুঝতে পারছে না কি হচ্ছে নিজের সাথে। মাই বা কোথায় গেল? নিশানের কান্না থামাতে গিয়ে মিশান মহাবিপাকে পড়ে গেছে। নিজের কান্না থামাবে নাকি কোলে থাকা ছোট্ট বোনের? বাড়িতে থাকাকালীন নিশান কেঁদে উঠলে মাকে দেখত নিশানের মুখে ফিটার ধরতে। দুধ খেতে খেতে কান্না থেমে ঘুমিয়ে যেত। মিশানও বেশ কয়েকবার শখ করে নিশানকে খাইয়ে দিয়েছে, কিন্তু এখন ফিটার পাবে কোথায়? হতভম্ব হয়ে নড়াচড়া করতে গিয়ে পিঠের সাথে একটা ব্যাগ দেখতে পেল। মিশার অন্ধকারে ব্যাগটা খোলার চেষ্টা করলো। একটা চেন হাতে পড়তেই চেনটায় টান দেয় আর ব্যাগ খুলে যেতেই কিছু জিনিস গড়িয়ে পড়ল। তার মধ্যে একটা গোল সবুজ রঙের বল ছিল। বলটা মিশানের। এটা একটা বিশেষ বল যা অন্ধকারে আলো বিচ্ছুরণ করে, আর এখন বলটা অন্ধকারে বেরিয়ে আসায় আলো বিচ্ছুরণ করছে। অন্ধকার জায়গাটুকু সবুজ আলো দিয়ে ভরে গেল। এবার মিশান সবটুকু জায়গা ভালো মতো দেখতে পায় আধো আধো আলোতে। ব্যাগের মধ্যে মা আগেই নিশানের জন্য ফিটারের দুধ রেখে দিয়েছিল। মিশান সেটা দেখতে পেয়ে নিশানের মুখে ফিটার দেয়। খিদের কারণে নিশান এত কান্না করছিল। ফিটার খেতে খেতে আবার ঘুমিয়ে যায় নিশান ঘুমিয়ে পড়ার পর মিশান থ হয়ে বসে থাকে, বুঝতে পারছে না কোথায় আছে। হঠাৎ এমন পরিস্থিতিতে মিশান পুরোটাই আতঙ্কিত। মায়ের কথার ভাবে মনে হচ্ছিল ওর মা ওদের রেখে কোথাও যাবে, কিন্তু এখন তার উল্টো দেখতে পাচ্ছে। এতটা ভয় আর আতঙ্ক মিশানকে চেপে ধরেছে যে কান্না করতে ভুলে গেছে। মিশানের মা তখন
ক্লোরোফর্ম ইউজ করে মিশানকে অজ্ঞান করেছিল, যার রেশ এখনও কিছুটা আছে। মায়ের কথা ভাবতে ভাবতে ব্যাগের সাথে হেলান দিয়ে মিশান ঘুমিয়ে তলিয়ে পড়ে। সকাল 9টার দিকে সাদেক খান কোথাও থেকে ঢাকায় ফেরেন। ওনার পরিধানে সেনাবাহিনী ইউনিফর্ম। তখন তিনি কর্নেল ছিলেন না, মেজর ছিলেন। উনি কর্নেল হয়েছেন বর্তমান থেকে 11 বছর আগে। বাড়ি ফিরে ড্রাইভারকে বলে গাড়ির ডিকি থেকে ব্যাগপত্র বের করতে। গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবে, তখন পেছন থেকে ওনার ড্রাইভার ডাক দিয়ে ওঠে। সাদেক খান পেছনে ঘুরে তাকান। গাড়ির ডিকি খুলে দাঁড়িয়ে ভীত স্বরে ড্রাইভার ওনাকে বললেন। সাদেক খান গাড়ির ডিকির সামনে গেল। ড্রাইভার ডিকির ভেতরের দিকে আঙুল দিয়ে ইশারা করে দেখালো। সাদেক খান ডিকির ভেতরে তাকিয়ে দেখে পরীর মতো সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা। মনে হচ্ছে মানুষ না, এরা কোনো রূপকথার গল্পের সেই স্নো হোয়াইট অ্যাঞ্জেল। সাদেক খান অপলক হয়ে বাচ্চা দুটোর দিকে তাকিয়ে আছে। দৃষ্টিটা এত বেশি কেড়ে নিয়েছে যে বাচ্চা দুটোর মোহে পড়ে গেল। তোমাদের ম্যাডামকে ডেকে আনো এখানে, যাও তো।